নমস্কার। আমাদের উইকলি আপডেট ভিডিওতে আরো একবার সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক স্বাগত। সবেমাত্র দোল পূর্ণিমা গেল। আমরা তো বেশ রঙিন ভাবে রং খেললাম ঠিকই, কিন্তু পোর্টফোলিওর রং মোটামুটি সবারই লাল হয়ে বসে রয়েছে। এমনকি বড় বড় ইনভেস্টর যারা, তাদেরও কিন্তু বর্তমানে পোর্টফোলিও বেশ অনেকটাই নিচে আছে। কারণ এটা বাজারের একটা কাজ করার ধরন, বাজার এইভাবেই কাজ করে। স্টক যদি ভালো হয় তাহলে সেগুলো আবার রিকভার করে যায়, আর স্টক যদি খারাপ হয় তাহলে গেল। 2008 সালে যারা সুজলনে ইনভেস্ট করেছিলেন তারা কিন্তু এখনো লসেই রয়েছে, ওই রেট কিন্তু তাদের আসেনি। 2008 সালে যারা ইউনিটেকে বিনিয়োগ করেছিলেন তাদেরও কিন্তু একই জিনিস হয়েছে। কিছু কিছু স্টক থাকে যারা একটা একটা রানের পরে ধ্বংস হয়ে যায়, কিছু কিছু স্টক থাকে যারা আবার মাথা তুলে দাঁড়ায়, আবার জয় কর্পের মতো কিছু স্টক থাকে যারা মাথা তুলে দাঁড়াতে দাঁড়াতে এমন একটা একটা কাজ করে বসে যাতে করে কোম্পানিটার অবস্থা খুব মারাত্মক হয়ে যায়। তো চলুন আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব আমাদের বাজারকে দেখে, এবং শুধু যে আমরা নিফটিকে বা আমাদের ব্যাংক নিফটি এইগুলো নিয়ে আলোচনা করব তা নয়। আরো কিছু ছোট ছোট সাইকোলজিক্যাল ব্যাপার নিয়েও আলোচনা করব, যেগুলো রিসেন্টলি মানে এই সপ্তাহের মধ্যেই আমি দেখতে পেয়েছি, আমার চোখে এসেছে। কিছু স্টক নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। তবে হ্যাঁ, আলোচনা শুরু করার আগে বিধিবদ্ধ সতর্কীকরণ সবাইকে বলে রাখি। শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ একটি বিষয়। আপনার যদি প্রফেশনাল ট্রেনিং না থাকে, অর্থাৎ প্রফেশনাল ট্রেনিং বলতে ঠিক যেমনটা আমরা স্কুলে গিয়ে লেখাপড়া করে পড়াশুনো শিখে তারপরে একটা কাজের জন্য পরীক্ষা দিতে যাই, তার জন্য আবার ট্রেনিং নিই, এই যে জিনিসগুলো করি, ঠিক সেই জিনিসটা একই। ঠিক একইভাবে শেয়ার বাজারে যদি আপনাকে বিনিয়োগ করতে হয়, তাহলেও কিন্তু এখানে আপনাকে প্রথাগতভাবে কিছু শিখতে হবে। আপনি যদি প্রথাগতভাবে না শেখেন, তাহলে শেয়ার বাজারে বিনিয়োগ করে প্রফিট হওয়া তো দূরের কথা, আপনার যথেষ্ট 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 লস হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমরা এটাকে অনেক সময় কেউ কেউ ভাগ্য পরীক্ষা করার একটা জায়গা বলে মনে করে নিই, এবং শেয়ার বাজার তাদের ভাগ্যের খুবই নির্মম পরিহাস করে। তো যাই হোক, সে বিষয়ে আমরা আলোচনা এখন এখানে করছি না, সতর্কীকরণটা বলে রাখছি। আমি এখানে আমি বাজারকে নিয়ে কি ভাবছি বা একটা স্টক নিয়ে আমার কি ভাবনা, আমি কিভাবে সেই স্টকটার উপর অ্যাকশন নেবো, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কোনো রকম বাই সেল কোনো রেকমেন্ডেশন নেই। আমি প্রাইস অ্যাকশনের ওপর বেস করে আমার সাইকোলজি বাজারে যা বলছে, আমি যা করতে চলেছি বাজারে, আমি শুধুমাত্র সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। আমার এই ভিডিওতে কোনো রকম কেনা বা বিক্রি করার কোনো রেকমেন্ডেশন থাকছে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমাদের সামনে নিফটিদা আছে, এবং নিফটিদার উইকলি চার্ট আমাদের সামনে খোলা রয়েছে। দেখুন সেই দাগের মাহাত্ম্য যেটা গত সপ্তাহে আমরা দেখেছিলাম, সেই দাগটা তো নিচের লেভেলটাকে বাঁচিয়ে রেখেছিল। আপনারা সবাই জানেন যে এই দাগটা বেশ বেশ কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমরা এই দাগটাকে টেনে রেখেছি, এবং বাজার সেই দাগটাকে রেসপেক্ট করেছে। এর আগেও একবার এই দাগটাকেও রেসপেক্ট করেছিল, করে উপরে বাউন্স নিয়ে আবার নেমেছিল। এখন এখানে যেখানে রয়েছে, এখান থেকে যদি ওপরে ওঠে তাহলে উইকলি চার্টের বেসিসে প্রাইমারি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে 23,350 একটা রেজিস্ট্যান্স কিন্তু আসতে চলেছে। 23,300, হ্যাঁ 350-এর আশপাশে। আর নিচে আপাতত সাপোর্ট রয়েছে ওই 21,950 বা 22,000, ওই জায়গায় নিচে ওটা সাপোর্ট রয়েছে। আমরা উইকলি চার্ট থেকে সোজাসুজি 60 মিনিটের চার্টে যদি একবার নেমে আসি, তাহলে আমরা দেখবো 60 মিনিটের চার্টে যথেষ্ট ভালো রকমের ডাউন ট্রেন্ড এখনো পর্যন্ত রয়েছে। এবং এখানে একবার এখানে একবার এই সাদা দাগটা কেটে ওঠার জন্য চেষ্টা করে বাজার যখন রাখতে পারেনি, নিচে এসে এই সাদা দাগে সাপোর্ট নিয়েছে। নিয়ে আরএসআইটাকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে নিফটির 60 মিনিট চার্টের আরএসআই কিন্তু 50-এর নিচে রয়েছে, এবং এটা একটা নিচের দিকে সাপোর্টে রয়েছে। এখন এখান থেকে যদি এটা ভাঙে, তাহলে আবার একটা লেগ কিন্তু নিচের দিকে আসবে, সেক্ষেত্রে এই দাগটা কাটতে পারে বা এই দাগে এসে দাঁড়িয়ে যেতে পারে। আপাতত এই সপ্তাহে এটা দেখা যাচ্ছে, এই সব দাগে এসে দাঁড়িয়ে যেতে পারে বা এটা কাটতে পারে। কিন্তু যদি এটা নিচের অংশটাকে না কাটে, অর্থাৎ 22,300-কে যদি ধরে রাখতে পারে, তাহলে কিন্তু 22,300-কে ধরে রাখলে মোটামুটি 22,600 থেকে 22,800 এই রেঞ্জের মধ্যে বাজার বাউন্স করবে। 60 মিনিটের চার্টে এটা নিফটিতে বোঝা যাচ্ছে।
এবং যদি আমরা ডেলি চার্টের বেসিসে দেখি, তো ডেলি চার্টের বেসিসে এখানে একটা ছোটখাটো ফ্ল্যাগ মতো তৈরি হয়েছে, একটা পোল তৈরি হয়েছে, তারপর একটা ফ্ল্যাগ তৈরি হয়েছে। এর ব্রেকআউটের জায়গা হচ্ছে 22,500। যদি ব্রেকআউট হয় এবং 22,600-তে হিউজ রেজিস্ট্যান্স পাবে, সেটা ব্রেকআউট হলে তারপর উপরের দিকে যাবে এবং সেক্ষেত্রে 23,000 পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা ডেলি চার্টের উপর বেস করে রয়েছে। আগে আগে দেখা যাক কি করে ডেলি চার্টের উপরে। এখানে আপাতত যেটা দেখা যাচ্ছে, একটা ছোটখাটো ফ্ল্যাগ প্যাটার্ন মতো বানিয়েছে নিফটি। দেখা যাক ফ্ল্যাগটা নিচের দিকে কাটলে এখানে একটা আবার এই দাগে সাপোর্ট নেবে, আর যদি উপরের দিকে কেটে দেয় তাহলে উপরে উঠে আবার একটা ফ্ল্যাগ হবে, সেক্ষেত্রে 23,000 পর্যন্ত বাজার উঠে যেতে পারে। যদি আমরা ব্যাংককে দেখি, তাহলে ব্যাংক দেখবো যে ব্যাংক যথেষ্ট শক্তপোক্ত রয়েছে এবং ডেলি চার্টের আরএসআই বলছে যে আমার এখনো ডাউন ট্রেন্ড চলছে। 60 মিনিটের চার্টের আরএসআই বলছে যে আমি এখনো ঠিক করতে পারিনি কোন দিকে যাব, এবং উইকলি চার্ট বলছে যে উইকলি চার্ট এখনো ডিসাইড করতে পারেনি ওপরে যাবে না নিচে আসবে, কিন্তু 50-এর নিচে পড়ে রয়েছে এর আরএসআই, এবং সেক্ষেত্রে যেখানে সাপোর্ট নেয়ার কথা 47,500, 47,450, এই যে লেভেল, সেই লেভেলটাকে যথেষ্ট রেসপেক্ট এখনো পর্যন্ত করছে। যদি কোনো মতে এই লেভেলটা একবার এখান থেকে কেটে দেয়, যদি কোনো মতে এই লেভেলটা এখান থেকে একবার কেটে দেয়, তাহলে কিন্তু ব্যাংক নিফটি কোনো কিছুই দেখবে না এবং সোজা এখানে এসে পড়বে 43,200 এসে দাঁড়াবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা একটা খুব বড় লেভেল। 47,500 একটা বড় সাপোর্টের কাজ করবে। যদি 47,500 এখান থেকে একবার কেটে দেয়, তাহলে কিন্তু সোজা 43,000-এ গিয়ে পড়বে। তবে সেক্ষেত্রে এরকম হতেই পারে যে 1-2 দিনের জন্য নেবে আবার ঘুরে ওপরে উঠে গেল, এটা হতে পারে, কিন্তু এটা যদি ডিসাইসিভ ভাবে কাটে তাহলে এটা হবে। আপাতত ব্যাংক নিফটিতেও কোনো কিছু এরকম দেখতে পাচ্ছি না যে বিরাট কিছু হবে। তবে নিফটিতে যদি ফ্ল্যাগটা সাকসেসফুল হয়ে উপরের দিকে উঠে যায়, তাহলে কিন্তু ব্যাংক নিফটিও উঠে যাবে। ইউএসডি আইএনআর খুব ভালোভাবে উইকলি চার্টে এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং যদি আমরা ডেইলি চার্টকে দেখি তাহলে দেখতে পাবো ডেইলি চার্টে স্টেবল হয়ে গেল। কি সুন্দর এখানে একটা প্যাটার্ন বানিয়েছিল, যেটা কার্লের নিচে আসতো, এখানে প্যাটার্ন স্টেবল হয়ে গেল। আরএসআইতে তো যথেষ্ট ভালো ডাইভারজেন্স তৈরি হয়েছে, আপাতত এখানে স্টেবল রয়েছে। আপাতত বড়সড় ফল হতে গেলে 86-50-কে কাটতে হবে, তারপরে কিন্তু ইউএসডি আইএনআর নিচের দিকে আসবে। ইন্ডিয়া ভিক্স যথারীতি একদম তলায় শান্ত, মানে কোনো রকম দুশ্চিন্তা বাজারে আপাতত নেই। বাজারে কোনো রকম দুশ্চিন্তা নেই, কিন্তু এই সপ্তাহে মনে হচ্ছে যেন একটু ভলাটিলিটি বাড়লেও বাড়তে পারে ইন্ডিয়া ভিক্সের ওপরে। গোল্ড গোল্ড অল টাইম হাইতে, ভেবেছিলাম এখান থেকে একটা কারেকশন হবে, কারণ আরএসআই তে যেভাবে ডাইভারজেন্স হয়েছিল, তো আরএসআই তে এরকম ডাইভারজেন্স হওয়ার পরে এই যে মুভ হচ্ছে, এগুলো একটা টপ আউটের মুভ হয়। তো যাই হোক, এখানে এখন দেখে যা মনে হচ্ছে যদি ইউএসডি আইএনআর এরকম কিছু করে তো গড়বড় হয়ে যাবে। যাই হোক, দেখা যাক কি করে। গোল্ড এখনো পর্যন্ত বুলিশ রয়েছে, যারা কিনে রেখেছেন তারা তো মজায় আছেন। সিলভার ব্রেকআউট দিয়ে দিল এই সপ্তাহে কিন্তু সিলভার ব্রেকআউট দিয়ে দিল অল টাইম হাই ক্লোজিং। আপাতত আমাদের এখানকার চার্ট অনুযায়ী অল টাইম হাই ক্লোজিং হয়েছে, কারণ গ্লোবাল যে চার্ট আছে ডলার চার্ট, তাতে কিন্তু হয়নি, এবং সিলভার ব্রেকআউট দিতে চলেছে। আমি তো দেখতে পাচ্ছি এবারটা 1,20,000 ছুঁতে চলেছে, সিলভার 1,20,000 ছুঁতে চলেছে, এটা কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপাতত এইখানে। এবার আমরা চললাম আমাদের ক্রুড। ক্রুড বাবু কি করেছেন? ক্রুড বাবু কিন্তু এখানে যে ক্যান্ডেল উইকলি চার্টে বানিয়েছে, সামনের সপ্তাহে একটা এখানে মর্নিং স্টার বানাতে পারে, সামনের সপ্তাহে একটা বুল ট্রেন্ড আসতে পারে, এবং 5,800 রয়েছে, 6,000 পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। 6,000 পর্যন্ত স্বাচ্ছন্দ্যে উঠে যেতে পারে চাইলে, যদি কিনা 5,750 কাটে। 5,750 না কাটলে মোটামুটি 6,000 পর্যন্ত উপরে একটা বাউন্স আসার সম্ভাবনা ক্রুড তৈরি করেছে, এবং ন্যাচারাল গ্যাস খুব ভালো জায়গায় সাপোর্ট নিয়ে দাঁড়িয়েছে। উইকলি চার্টে তো আস্তে আস্তে যাচ্ছে, যাক। 410 পর্যন্ত উঠে গেল, কোথা থেকে পাঠাচ্ছি ঠেলতে ঠেলতে, এবার 410 পর্যন্ত চলে গেল। 440 আমাদের টার্গেট এখনো পর্যন্ত এখানটায় ইনট্যাক্ট আছে। ডাও বলেছিলাম কারেকশন এখানে, বা গত সপ্তাহে দেখতে হবে, এখানে একটা খুব ভালো ক্যান্ডেল তৈরি করেছে বাউন্সের জন্য, তো ঠিক জায়গায় কেটে সাপোর্টটা নিয়েছে। এইটা কাটলে বলেছিলাম গড়বড় হবে এখানে। আপাতত এই দাগটার এখানে আর গুরুত্ব নাই, এই দাগটার গুরুত্ব এবার এইখানটায় যেটা কাটলে আমি বলেছিলাম যে কেটে এটা ডিসাইসিভ ভাবে কাটতে হবে, খুব ভালোভাবে কাটতে হবে। তো নিচে নামবে এরকম, নেমে এরকম উঠবে, এই দাগে ধাক্কাকে এরকম ধারাকসে পড়বে। যদি সেটা হয়, তাহলে কিন্তু ডাও জোন্স একটা বড় টাইম ফ্রেমের ডাউন ট্রেন্ড আসতে চলেছে। আর যদি সেটা না হয়,
তাহলে আপাতত ওই যেটা বলছিলাম এই দাগই উঠে একটা ধাক্কা খাওয়ার সম্ভাবনা আমি ডেইলি চার্টও দেখতে পাচ্ছি, এবং ডেইলি চার্টের বেসিসে আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি 42,300 থেকে 42,400 এই রেঞ্জের মধ্যে বাউন্স আসতে পারে। 42,300 থেকে 42,400 রেঞ্জের মধ্যে বাউন্স আসতে পারে, এবং ডেইলি চার্টে আরএসআই বলছে এর তো নিচে যাওয়ার ইচ্ছা প্রবল আছে। এখন উইকলি চার্টে সেরকম কিছু আসেনি। নাসডাক উইকলি চার্টে ওরে বাপরে, তিনটে পর পর এখানে 3 ব্ল্যাক রো বানিয়ে একটা হ্যামার মতো বানিয়ে দিয়েছে। এই হ্যামারের বিরাট তেজ হয়, 41 হয়ে রয়েছে আরএসআই। কিন্তু ডেলি চার্ট দেখলে আমরা দেখতে পাবো এখানেও কিছু একটা হয়েছে, এবং আমাদেরকে যদি এর মোটামুটি এই জায়গাটায় এর রেজিস্ট্যান্স আসবে, অর্থাৎ 20,300 ডেলি চার্ট একবার দেখা যাক। 20,300, হ্যাঁ এরকম জায়গায় একটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে খুব বড় সড়ো, এই লেভেলের একটা রেজিস্ট্যান্স, খুব বড় সড়ো একটা রেজিস্ট্যান্স কিন্তু এই 20,300 20,400 এই রেঞ্জের মধ্যে আসতে চলেছে। খুব বড় সড়ো রেজিস্ট্যান্স আসতে চলেছে, আশা করছি নাসডাক এটাকে কেটে এখন উঠতে পারবে না, সেরকমই ভাব আপাতত রয়েছে নাসডাকেও। এইবার আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে কিছু কিছু খবর এমন আসছে, কিছু কিছু কথা এমন আসছে যেগুলো সত্যি বাজারকে খুব অনুপ্রাণিত করছে। ঠিক আছে, যেমন একটা খবর আমি এই কয়েকদিনের মধ্যেই জানলাম। একজন রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলছিলেন যে তিনি একজন লোক আমরা জিজ্ঞেস করছিলেন যে বাজার কি বলছে। তো আমি সচরাচর এরকম শুনলে খুব আনন্দ পাই, রাস্তায় যখন কেউ জিজ্ঞেস করে বাজার কি বলছে, না তার মানে রাস্তাঘাটে খবরটা এসছে, এবার একটা কিছু ঘটবে। তো সেটা শোনার সঙ্গে সঙ্গে পাশে একজন দাঁড়িয়েছিলেন, তিনি বললেন শেয়ার বাজারের অবস্থা খুব খারাপ। এখন আগামী দিনে যদি কিছু থাকে তো সেটা হচ্ছে গোল্ড। গোল্ড সামনের দিনে বিরাট কিছু একটা করবে, কিন্তু বাদ বাকি না সেরকম কিছু খুব একটা কিছু করবে না। তো এটা শুনে যেটা ভাবলাম, যে আমরা যেটা ভাবছিলাম যে আগামী দিনে গোল্ড কিছু করবে না, বাদ বাকি যা আছে সেগুলো সবকিছু করতে চলেছে, অর্থাৎ সিলভার বলি বা অন্য কয়েকটা মেটালের, কমোডিটি বেসড মেটালকে বলি, তারা ভালো রকম মুভ করতে পারে, ইকুইটি ভালো মুভ করতে পারে, কিন্তু গোল্ডের সেই অর্থে সেরকম কিছু হবে না, এটা অন্তত আশা করা যাচ্ছে। ঠিক আছে, গোল্ডের সেরকম কিছু হবে না, এটা আশা করা যাচ্ছে। সিলভার, এটা একটা খবর। আর আরেকটা জিনিস আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে চার্ট। চার্ট কয়েকটা স্টকের একটুখানি আমাদের দেখে নিতে হবে। চলুন চার্টটা দেখি। কয়েকটা স্টক নিয়ে বেশ কয়েকজন খুব ভালো কথা বলছে, যেমন একটা হচ্ছে ওলা। ওলা ইলেকট্রিক। ওলা ইলেকট্রিক নিয়ে অনেকে ফেঁসে রয়েছে, এইটা একটা কেনার চার্ট পেয়েছে। আরেকটা আছে কল্যাণ জুয়েলার্স। এই ওলা ইলেকট্রিক, এই যে চার্টটা, এটা কি সত্যি কেনার কোনো জায়গায় আছে? এটা কি দেখে মনে হচ্ছে এটা কেনা উচিত? এটা অনেকে কিনেছেন, ওলা ইলেকট্রিক কিনেছেন, কল্যাণ জুয়েলার্স কিনেছেন। এই স্টক গুলোকে কিনে অনেকে হোল্ড করছেন, এরা প্রচন্ড বাউন্স করবে এই আশায়। আমার মনে হয় না সেরকম কিছু হবে, আশা করছি। ঠিক আছে, সেটা বলছি না কতদিন এরা নিচে পড়ে থাকতে পারে। তবে হ্যাঁ, ওলা ইলেকট্রিকের মালিক যদিও চুল টুল কাটিয়ে বেশ সুন্দর দেখতে না হয়, তাহলে গল্প আছে। ওনার ওই ভবনের দৃশ্যতেই কেমন একটা যেন ফাউল মতো আছে। যাই হোক, যারা ওনার ইনভেস্টর তারা বুঝবে। তবে এই ধরনের বাজারের সচরাচর ইনভেস্টররা যদি এরকম ধরনের স্টককে পছন্দ করে নেয়, তাহলে বুঝতে হবে এরাও কিন্তু ইউনিটেক্স সুজলনের মতো জায়গায় আটকাতে চলেছে, বাজারের অন্য অংশ দৌড়িয়ে উঠতে চলেছে। এটাই মনে হচ্ছে আগামী দিনে হবে, দেখা যাক কি হয়। আপাতত সামনের সপ্তাহে আমি কি করতে চলেছি বা আমি কি ভাবছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।